আমরা যারা মানব সভ্যতায় আছি বা থাকি, আমাদের মধ্যে অনেকেই ভেজিটেরিয়ান বা বাংলায় বলে শাকাহারী। আবার কিছু নন ভেজিটেরিয়ানও আছে, মানে মাংসাশী। মাছ, পশুর মাংস যেমন মুরগি, খাসি ইত্যাদি খেয়ে থাকি। এটাই আমাদের মানব সভ্যতার খাদ্য শৃঙ্খল। তবে আমাদের মানব সভ্যতার খাদ্য শৃঙ্খল ভেঙে যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখে, এমনও একটা প্রজাতি আছে। শুরু করছি আমাদের আজকের গল্প, নররাক্ষস। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। সুনীল শহরের এক বড় বিজনেসম্যানের ছেলে। সেও বিশাল একটা বড় কোম্পানির মালিক। সে ব্যবসার আরো উন্নতি ও বৃদ্ধির জন্য শহর থেকে দূরে একটা গ্রামে তার ব্যবসার সাম্রাজ্য স্থাপন করতে চায়। সেখানকার একজন লোকের সাথে সে ডিলও করে যে সে তার জায়গাটা কিনবে এবং সেখানে একটা কোম্পানি তৈরি করবে। এক কথায় বলতে গেলে সে ওইখানে গিয়েছিল সেই লোকটার জায়গা কিনতে। সে তার দামি গাড়ি চড়ে সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গ্রামের এই মাটির রাস্তা আর ভাঙ্গা রাস্তায় পড়ে তার দামি গাড়িটা অজানা এক কারণে বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও সে তার গাড়িটা স্টার্ট নিতে পারছিল না। প্রচন্ড রাগে গাড়ি চাকায় সে একটা লাথি মারে আর বলে ওঠে, এই সময় বুঝি তুই নষ্ট হলি? রোদে সারা শরীরটা পুড়ে যাচ্ছে, আর সময় পেলি না? এর কিছুক্ষণ পর হুট করে একটা মেয়ে সাইকেল নিয়ে তার সামনে চলে আসে এবং সে জিজ্ঞেস করে, বাবু, গাড়িকে এত লাথি মারছেন কেন? দুষ্ট আপনারই। গ্রামের বাঙ্গার রাস্তা দিয়ে আপনি এত দামি গাড়িটা কেন নিয়ে আসলেন? তখন সুনীল চোখ তুলে দেখে সেই মেয়েটিকে। এ কি এ কি মেয়ে না পরী? এত ফর্সা চেহারা, এত সুন্দর মুখ। হতভম্বের মতো তাকিয়ে রয়েছে সুনীল সেই মেয়েটির দিকে। মেয়েটি বলে ওঠে, বাবু, এত রোদে নষ্ট গাড়ি নিয়ে বসে থাকবেন নাকি? চলুন আমার সাথে, ওখানে একটা গ্যারেজ আছে, আমি আপনাকে দেখিয়ে দেব। আসুন, আমার সাইকেলের পিছনে চড়ে বসুন। তখন সুনীল বলে ওঠে, তুমি আমাকে নিয়ে সাইকেল চালাতে পারবে কি? তখন মেয়েটি বলল, বাবু, আমরা গ্রামের মানুষ, আমাদের মেহনত করে অভ্যাস আছে। আমরা শহরের লোকদের মতো ঘরে বসে বসে ফোন দেখি না। মাঠে ঘাটে আমাদের অনেক মেহনত করতে হয়। নিন, এবার উঠে পড়ুন। সুনীল সাইকেলে চড়ে বসে। তারা সমস্ত রাস্তা গল্প করতে করতে সেই গ্যারেজে পৌঁছায়। সুনীলকে গ্যারেজে নামিয়ে দিয়ে সেই মেয়েটি সুজা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুনীল সেই মেয়েটিকে থ্যাংক ইউ বলে। মেয়েটি বলে, থ্যাংক ইউ বলতে হবে না বাবু, আজ আমি আপনাকে সাহায্য করেছি, কাল আপনি অন্য কাউকে সাহায্য করে দেবেন। এই বলে সেই মেয়েটি চলে যায় সেখান থেকে। সুনীল গ্যারেজের একজন মেকানিক নিয়ে তার নষ্ট গাড়ি সারানোর জন্য সেখানে যায়। তবে সুনীলের কি যেন একটা হয়েছে, সে যেন এক কল্পনার জগতে ঢুকে গেছে। মেয়েটি চলে গেলেও তার এত সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহার, ভদ্র পোশাক আশাক, এই সব কিছু তাকে মাতিয়ে তুলেছে। সে এখন মেকানিকের সব কথার উত্তরও ঠিকঠাকভাবে দিতে পারছে না, শুধু সেই মেয়েটির কথাই ভেবে চলেছে। মোট কথা হলো, সুনীলবাবু সেই মেয়েটির প্রেমে পড়ে গেছেন। হঠাৎ মনে হলো, এতক্ষণ ধরে যার সাথে কথা হলো, আমি অজানা মানুষ জানা সত্ত্বেও আমাকে লিফট দিল, সেই মেয়েটির নামটা তো জানা হলো না। এ কি করলাম আমি? এখন আমি মেয়েটিকে কি করে খুঁজে বার করব? খুব মন খারাপ হলো সুনীল বাবু। তারপর সে তার মনকে সান্ত্বনা দিয়ে এই বলল, পৃথিবী গোল, যদি ভাগ্যে থাকে তাহলে একদিন না একদিন দেখা হবে। ইতিমধ্যে সেই গাড়ির মেকানিকটা গাড়ির হর্ন বাজে আর বলে,
বাবু নিন, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। সুনীল তাকে পারিশ্রমিক হিসাবে 1,000 টাকা এক্সট্রা দিয়ে বলে, নাও কিছু খেয়ে নিও। আর আমাকে বলো তো, শ্যামচরণ বাবুর বাড়িটা কোন দিকে পড়ে? ওনার সাথে আমার কিছু কাজ আছে। তখন শ্যামচরণ বাবুর বাড়িটা সেই মেকানিক দেখিয়ে দেয়। এই সবুজে ঘেরা গায়ের সৌন্দর্য উপলব্ধি করতে করতে সে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। শেষ অবধি সে শ্যামচরণ বাবুর বাড়িতে পৌঁছায়। শ্যামচরণ বাবু সুনীলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, বাবু, আপনার আসতে সমস্যা হয়নি তো? এই প্রশ্নের উত্তর দিতে যাবে সুনীল, দেখে সেই অপরূপ মেয়েটি ঘর থেকে বের হয়েছে। মেয়েটিও তাকে দেখে অবাক। মেয়েটি তাকে দেখেই জিজ্ঞেস করে, আরে আপনি? এতটুকু সাহায্যের জন্য আপনি আমার বাড়ি অবধি চলে আসলেন? আপনি কোন মতলবে আমাদের বাড়ি এসেছেন একটু বলুন তো? আপনাকে দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে, তবে আপনার ব্যবহার তো সুবিধার ঠেকছে না মশাই। তখন শ্যামচরণ বাবু বলে ওঠে, আরে কি বলছিস তুই? তুই জানিস উনি কে? উনি হচ্ছেন এই শহরের সব থেকে বড় বিজনেস টাইকুন সুনীল চৌধুরী। উনি আমাদের কিছু জমি কিনতে চান, সেটাও ডাবল দাম দিয়ে। আমাদের সব থেকে খারাপ সময়ে উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আর তুই কি সব বলছিস? বাবু, আমার মেয়েকে ক্ষমা করে দিন, ও একটু বেশি কথা বলে। এই বলে শ্যামচরণ বাবু হাত জোড় করেন। তখন সুনীল ওনার হাত ধরে বলে, আঙ্কেল প্লিজ, আপনি এরকম করবেন না। আপনি আমার বাবার বয়সী। এরপর সুনীলকে তারা ঘরে নিয়ে যায় এবং অনেক আদর আপ্যায়ন করে। এবার সুনীল আর সেই মেয়েটি মানে সুবা, দুজনের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সুনীলও শ্যামচরণ বাবুর বাড়িতে প্রায় সপ্তাহখানেক থাকে। সে যে উদ্দেশ্যে শ্যামচরণ বাবুর বাড়িতে এসেছিল সে তা ভুলেই গেছে প্রায়। খুবই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সুবা এবং সুনীলের মধ্যে। তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখন যে প্রেমে রূপান্তরিত হয় সেটা তারা নিজেরাও বুঝতে পারে না। এক সপ্তাহ পর সুনীল তার বাড়িতে যায় এবং তার মা বাবাকে এই কথাটা বলে যে সে একটি মেয়েকে খুবই ভালোবাসে এবং তাকে সে বিয়ে করতে চায়। সুনীলের এই কথা শুনে তার মা বাবা খুব খুশি হয়, কারণ তারা এতদিন তাকে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু সে রাজি ছিল না। আজ সে নিজের মুখেই বলছে যে সে বিয়ে করতে চায়। তাই তারা সবাই শ্যামচরণ বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং এই বিয়ের প্রস্তাব শুনে সুবার বাবার আনন্দের সীমা নেই, কারণ এত বড় পরিবারের সাথে তাদের সম্পর্ক হবে এই কথা ভেবে ওনার আনন্দের সীমা রইল না। দেখতে দেখতে সুবা আর সুনীলের বিয়ের দিন চলে আসে। খুব সুন্দর আর স্বাভাবিক চলছিল সবকিছু সুবা আর সুনীলের জীবনে। তবে তারা কি জানতো অনেক বড় তুফান আসতে চলেছে তাদের জীবনে। সুনীল সুবাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। পল্লবী নামে একটি মেয়ে। সুনীলের বাংলোর পাশে তাদের বাংলো। সে ছোটবেলা থেকে সুনীলকে খুবই ভালোবাসে, কিন্তু সুনীল পল্লবীকে এত বেশি পাত্তা দেয় না। নতুন বউকে নিয়ে সুনীল বাড়িতে উঠেছে, তা দেখে পল্লবীর মাথায় যেন বাজ পড়ে। সে ভিতর থেকে ভেঙে পড়েছে। বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। যেদিকে তার দু চোখ যাচ্ছিল সে হেঁটেই যাচ্ছে এবং চোখ দিয়ে অনবরত অশ্রু দ্বারা বয়ে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে প্রবেশ করে যায়। সে বেহুশের মতো হেঁটেই যাচ্ছে, কোথায় যাচ্ছে কি করছে কিছুই সে জানে না। হঠাৎ পল্লবী দেখতে পায় দূরে একটা আগুন জ্বলছে। সে হাঁটতে হাঁটতে সেই আগুনের পাশে গিয়ে দাঁড়ায়। তখন একটি লোক কালো পোশাক পরে, কপালে ভস্ম আর গলায় মুন্ডুমালা ধারণ করে বসে যজ্ঞ করছে। পল্লবী তার কাছে যেতেই সেই ভয়ঙ্কর তান্ত্রিক বলে ওঠে, এই, তুই কে? কেন এসেছিস এই জঙ্গলে? তোর কি প্রাণের মায়া নেই? তান্ত্রিকের সেই কথা শুনে
জুড়ে জুড়ে কেঁদে ওঠে পল্লবী। আমাকে মেরে ফেলুন বাবা, আমি আর বাঁচতে চাই না। এই বলে সেই তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ে পল্লবী। তারপর সে সব কিছু খুলে বলে তাকে তার ভালোবাসা অন্য কারোর হয়ে গেছে, সে এসব নিজের চোখে দেখতে পারবে না, তাই এই জঙ্গলে সে চলে এসেছে হাঁটতে হাঁটতে। পল্লবীর দুঃখ শুনে সেই তান্ত্রিকের হৃদয় কষ্টে ভরে ওঠে। তান্ত্রিক পল্লবীকে নিয়ে এক বিশেষ যজ্ঞ করে এবং তান্ত্রিক পল্লবীকে বলে, তুই যদি তোর প্রতিশোধ নিতে চাস আর সুনীলকে তুই পেতে চাস, তাহলে তোর আত্মাকে শয়তানের হাতে তুলে দিতে হবে। পল্লবী তান্ত্রিকের সেই কথায় রাজি হয়ে যায়। তারপর তান্ত্রিক তার মন্ত্রশক্তি দিয়ে পল্লবীর আত্মা শয়তানকে সঁপে দেয় এবং এক ভয়ঙ্কর বেরিয়ের আত্মা তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তবে তান্ত্রিক পল্লবীকে বলেন, তুই রাত 12টায় লোকমুখে থাকিস না, কারণ বেড়িয়া তার আসল রূপে তখন আসে। আর সপ্তাহে একদিন মানব মাংস ভক্ষণ করতে হবে, বুঝতে পারলি? এই কথা শোনার পর পল্লবী তান্ত্রিককে একটা প্রণাম করে আর মুখে এক ভয়ঙ্কর হাসি নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে নতুন বউ বাড়িতে, সবাই আনন্দে উল্লাসে মত্ত। পল্লবীর পরিবারের লোকও তাদের আনন্দে সামিল হয়েছে। বিয়ের 3 দিন পর হঠাৎ বাড়ির একটা চাকর না বলে কোথাও চলে যায়। সবাই তার খবর নেয়, কিন্তু তার কোনো পাত্তা পাওয়া যায় না। সুনীল বলে, হয়তো গ্রামের কেউ অসুস্থ হয়েছে, তাই সে না বলেই চলে গেছে। তারপরে একদিন শোনা যায় পল্লবীর মা বাবা কোথাও চলে গেছেন। এই কথাটা অবশ্য পল্লবী সুনীলের বাড়িতে এসে নিজেই বলেছে এবং সে কাঁদতে থাকে। সবাই কারণ জানতে চাইলে পল্লবী তাদের বলে তার মা বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য জোর করে এবং সে রাজি না হওয়ায় তার মা বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। পল্লবীর এরকম কথা শুনে সবাই তাকে সান্ত্বনা দেয়। তারপর সুনীলের বাড়ির লোক পল্লবীকে কিছুদিন তাদের বাড়িতে থাকার জন্য বলে। মা বাবা যতদিন পর্যন্ত বাড়িতে না আসে ততদিন সে যেন তাদের বাড়িতে থাকে। এবার পল্লবী সুনীলের বাড়িতে থাকতে শুরু করে। এই কদিনের মধ্যে সুভা তাদের পরিবারের সাথে এমনভাবে মিলে গেছে যেন সে এই পরিবারই লোক। একদিন রাত্রিবেলা জল খেতে সুভা ঘর থেকে বের হয় এবং সে রান্নাঘরের দিকে যায়। হঠাৎ সে দেখতে পায় পল্লবীর ঘরের দরজা খোলা। এই দেখে সুভা পল্লবীর ঘরের দিকে উকি মারে এবং সে পল্লবীকে ঘরের ভিতরে দেখতে পায় না। রাত তখন প্রায় 12টা, কিন্তু সে এই জিনিসটাকে এত পাত্তা দেয়নি। সে জলকে আবার তার ঘরের দিকে চলে যায়। পরের দিন তাদের বাড়ির একটা চাকর আবারও কোথা না বলে চলে যায়। এবার সুনীল ও তার বাড়ির লোক কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এসব কি হচ্ছে? একে একে 2টা লোক বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। এইভাবে সপ্তাহখানেক চলে যায়। সুনীল ও তার স্ত্রী একদিন রেস্টুরেন্টে কিছুটা ভালো সময় কাটানোর জন্য যায়। রেস্টুরেন্টে খানিকটা ভালো মুহূর্ত কাটিয়ে আস্তে আস্তে রাত্র প্রায় 10টা বেজে যায়। তারা একটা শুনশান রাস্তা দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ সুভার জল তেষ্টা পায়। গাড়িতেও জল নেই, তাই সুনীল রাস্তার ধারে একটা দোকান থেকে জল কিনে আনতে নামে। হঠাৎ দোকানে বসে থাকা লোকজন চিৎকার করে পালাতে শুরু করে। সুভা গাড়ির ভেতর থেকে এইসব ছুটাছুটি দেখছিল। সেও গাড়ি থেকে নেমে আসে। লোকজন ভেড়িয়া বেরিয়া পালাও পালাও এই বলে চিৎকার করছে আর পালাচ্ছে। সুভা হঠাৎ দেখতে পায় সমস্ত শরীরে লুমে ঢাকা এক নররাক্ষস তার মুখ দিয়ে টপ টপ করে রক্তবিন্দু পড়ছে, যেন সে এখনই কারো রক্ত পান করে এসেছে। সে ভয়ঙ্কর এক গর্জন করে চাকরি পড়ে তাদের গাড়ির উপর। সেই বেরিয়ার নিশানায় এখন সুভা। গর্জন করতে করতে সে এগিয়ে আসে সুভার দিকে। সুনীল নিজের স্ত্রীর রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে সেই নররাক্ষসের সাথে। সুভা নিজের স্বামীর প্রাণ রক্ষার জন্য এগিয়ে আসে, কিন্তু সেই বেরিয়া এক জটকায় সুভাকে ছিটকে ফেলে দেয়
এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। সুভার যখন চোখ খোলে তখন সে তাকে তার ঘরে পায় এবং চোখ খুলেই সে পাগলের মতো খুঁজতে থাকে সুনীলকে। সুভা তাকে জিজ্ঞেস করে, এই দানবের হাত থেকে আমরা রক্ষা পেলাম কিভাবে? তখন সুনীল বলে, বেড়িয়ার সাথে আমি অনেক লড়াই করেছিলাম। শেষ অবধি সেই বেড়িয়াটি আমার সাথে লড়াই করে হার মেনে গর্জন করতে করতে জঙ্গলের দিকে চলে যায় এবং আমি তোমাকে বাড়িতে নিয়ে আসি। তবে সুনীলের শরীরে অনেক আঁচড়ের দাগ, অনেক শরীর ক্ষতবিক্ষত হয়েছে সেই বেড়িয়ার আঁচড়ে। তাদের এই কথা শুনে বাড়ির সবাই তাকে বলে, ভগবানের অশেষ কৃপায় তোমরা প্রাণ ফিরে পেয়েছ, আর কোনোদিন রাত্রিবেলা ঘর থেকে বের হবে না। তবে সুনীলের সেদিন থেকে আচার ব্যবহার যেন কিছুটা পাল্টে গেছে। নিজেকে সবসময় একা রাখে, কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলে না। কি যেন একটা অস্থিরতা তার মধ্যে প্রবেশ করেছে। সবাই ভাবছে অনেক বড় ঝটকা থেকে তারা ফিরে এসেছে, তাই এরকম করছে সুনীল। 2-1 দিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে। সুনীলকে অনেক বড় বড় ডাক্তারও দেখানো হয়। ডাক্তাররা তাকে বলে যে সে একদম নর্মাল আছে, কিন্তু সে কারোর সাথে এখনো ঠিকঠাকভাবে কথা বলছে না। তেমনকি তার স্ত্রীকে তার সাথে শুতেও দেয় না। তার সাথে কথা বলতে গেলে সে ধমক দিয়ে ওঠে। কি যেন একটা কালো ছায়ার অভিশাপ তাদের বাড়ির উপর পড়ে গেছে। সবাই সুনীলকে নিয়ে খুবই চিন্তায় আছে। একদিন সকালবেলা সুনীল যে ঘরে দরজা বন্ধ করে থাকে সেই ঘরের সামনে সুভা কয়েক ফোঁটা রক্ত দেখতে পায়। তা দেখে চমকে উঠে সুভা, এখানে রক্ত কোথা থেকে আসলো? এবার সুভার সন্দেহ হচ্ছে। সেভাবে কিছু না কিছু গন্ডগোল আছে। সে ঠিক করে, আজ রাত আমি সজাগ থাকব এবং সুনীলের উপর নজর রাখব। সে একা একা এই ঘরে কি করে? রাত 11:25। সুভা সুনীলের ঘরের পাশে ছোট্ট একটা টেবিলের পাশে লুকিয়ে পড়ে। হঠাৎ একটা নপুরের শব্দ তার কানে ভেসে আসে। সুভা চমকে উঠে দেখতে পায় পল্লবী সুনীলের দরজার সামনে এসে দাঁড়িয়েছে এবং সুনীলের দরজায় 3টা টুকি দিয়ে সে সোজা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুনীলও দরজা খুলে পল্লবীর পিছন পিছন ঘর থেকে বেরিয়ে পড়েছে। তারা দুজন ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। সুভাও তাদের পিছনে। তারা দুজন সোজা এক জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। সুভাও তাদের সাথে সেই জঙ্গলে প্রবেশ করে। কিছু পথ হাঁটার পর সে দেখতে পায় এই গভীর জঙ্গলে এক তান্ত্রিক যজ্ঞ করছে, আর তারা দুজন সেই তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ায়। সুভাও গাছের আড়াল থেকে সবকিছু দেখছে। হঠাৎ সুভা শুনতে পায় সেই বেরিয়ার গর্জন। দেখতে না দেখতেই দেখা যায় পল্লবী সেই ভয়ঙ্কর বেরিয়ার মতো গর্জন করছে এবং সে রূপান্তরিত হয়েছে সেই নররাক্ষসে, এবং সুনীলও সেই নররাক্ষসে পরিণত হয়েছে। এবার তারা দুজনই নররাক্ষস ভেড়িয়া। সেই দেখে সুভা বুঝে যায় সেদিন তাদের উপর আক্রমণ করেছিল যে সেটা হচ্ছে পল্লবী। সুভা এটাও বুঝে যায় তার স্বামীকে পল্লবী ভেড়িয়া করে দিয়েছে। তান্ত্রিক তাদের বলেন, কাল ঘোর অমাবস্যা রাত। কাল তোমরা নররক্ত পান করে হয়ে উঠবে চরম শক্তিশালী। এই কথা শুনে সুভা বুঝতে পারে একে একে তাদের বাড়ির লোক, পল্লবীর মা বাবা, তারা কোথাও কেউ যায়নি। সবাইকে এই শয়তান মেরে ফেলেছে। সুভা তাদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ির সবাইকে এই কথা জানায়। সবাই এই কথা শুনে চমকে ওঠে এবং তারা প্ল্যান করে তাদেরকে আটকাতে হবে। সবাই ছল করে পল্লবীকে ডেকে আনে এবং ঘরের একটা কুঠিতে তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। তারপর সুনীলকে তার ঘরে বলপূর্বকভাবে বেঁধে রাখে। আজ সেই রাত, আজ যদি তাদের আটকানো না যায় তাহলে তারা সবাইকে মেরে ফেলবে। তান্ত্রিক বলেন, আজ রাত 12টায় তারা তাদের আসল রূপে আসবে। তখন তারা হয়ে উঠবে চরম শক্তিশালী। আজ রাত 10টায় আমি এখানে যজ্ঞ করব। তান্ত্রিক মন্ত্রপুত দুলি দিয়ে সুনীল আর পল্লবীকে গণ্ডিবদ্ধ করে রাখেন। তবে তান্ত্রিক সবাইকে সাবধান করে দেন ভুলেও যাতে এই গণ্ডির ভিতরে কেউ না যায়।
নয়তো সবাইকেই প্রাণ হারাতে হবে। রাত 10টা। এদিকে সুনীল আর পল্লবী চিৎকার করে উঠছে, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, নয়তো সবাইকে মেরে ফেলবো। ওদিকে তান্ত্রিক যজ্ঞ শুরু করেন। রাত 12টা হতেই ঘরের ভিতরে ভয়ঙ্কর বাতাস চলতে শুরু করে। সুনীল তার ঘর থেকে চিৎকার করছে আর পল্লবীর সামনে যজ্ঞ চলছে। তারা তাদের ভয়ঙ্কর রূপে চলে এসেছে। বাড়ির সব সদস্য যজ্ঞে উপস্থিত। হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল মেউ মেউ করে পল্লবীর গণ্ডির ভেতরে চলে যায়। তখন তান্ত্রিক চিৎকার করে বলে ওঠেন, থামাও, এটা কোনো অশুভ শক্তি যা তোমাদের ক্ষতি করতে এসেছে, থামাও একে, থামাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই বিড়াল পল্লবীর গণ্ডির ভেতরে প্রবেশ করে গেছে এবং সেই তান্ত্রিক বলে ওঠেন, এবার আমাদের মধ্যে কেউ বাঁচবে না, এখান থেকে পালাও সবাই। কিন্তু পালানোর রাস্তা নেই। ধুম করে সব ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায় এবং ঘরের উপর থেকে এবার সুনীলও এক পা করে নিচে নেমে আসছে গর্জন করতে করতে। আর পল্লবী সবার সামনে লোহার শিকলটা কাগজের মতো ছিঁড়ে ফেলে। তাদের দিকে এগিয়ে আসছে এবার পল্লবী এবং সুনীল। ঘরের ভিতরে এক তুফান বয়ে চলছে। এবার ঘরের ভিতরে শোনা যাচ্ছে ভয়ঙ্কর আর্তনাদ আর প্রাণ ভিক্ষার করুণ সুর। পরদিন সকালবেলা লোকজনের ভিড় জমায়েত হয় সুনীলের বাড়ির সামনে। বাড়িতে ছেঁড়া ফাটা রক্তাক্ত শরীর সমস্ত মেঝেতে এবং লাল রঙে ভরে আছে সেই মেঝেটা। সুনীল আর পল্লবী ছাড়া সবার শরীর সেই রক্তবন্যায় ডুবে আছে। এরপর থেকে এই এলাকায় কোনো মানুষ থাকে না। এই প্রাসাদ জঙ্গলে পরিণত হয়েছে। সত্যি কিছু অভিশাপের শেষ হয় না। আপনাদের যদি আমাদের এই গল্পগুলি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, আমাদেরকে ভালোবাসা দিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটাকে লাইক করে যেতে পারেন। দেখা হচ্ছে আবারও কোনো ভয়ঙ্কর ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।